গল্পের শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকা ডোরিমকে দেখি। ডোরিম তো সমুদ্রের তলদেশ থেকে অনেক মূল্যবান জিনিস নিয়ে আসতো। আর ও তো এখানে ওর দাদির সাথেই বড় হয়েছে। ওর বাবা মা এই সমুদ্রেই মারা গিয়েছে। এরপর আমরা দেখি ও দেখতে পায় একটা মেয়ে সুইসাইড করার চেষ্টা করছে। তার জন্য ও তো মেয়েটাকে বাঁচাতে চায়, কিন্তু সে তো একটা আত্মা ছিল, যেটা ও বুঝতে পারে না। তারপর আমরা দেখি ওই মেয়েটাকে ও সমুদ্রের তীরে তুলে নিয়ে আসে। আর তারপরে মেয়েটা কান্না করতে থাকে, বলে সে তার ভালোবাসাকে হারিয়েছে। আর এরপর নিজের হাতের ব্রেসলেটটি ওকে খুলে দেয়, বলে এটাই তোমার ভালোবাসাকে খুঁজতে সাহায্য করবে। ও তো ওর দাদির সাথে একটা রেস্টুরেন্ট চালাতো, যেটা খুব ভালোই চলতো। আর এরপরে ও তো একটা জায়গায় খাবার ডেলিভারি করতে যায়। সেখানে যাওয়ার পরে চৈ নামের একটা ছেলেকে দেখে, যার মাথার উপরে একটা ইট পড়তে যাচ্ছিল। ও তো গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তখন ছেলেটা ওকে একটা কার্ড দেয় আর ওর দিকে আশ্চর্যভাবে তাকিয়ে থাকে। আসলে এই ছেলেটার বোনের চেহারাও সেম ওর মতোই ছিল। আর চুয়ের বোনের নাম ছিল বানি। এরপর আমরা আমাদের গল্পের নায়ক কাংজুকে দেখি। কাংজুর সাথে তো বানির বিয়ে ঠিক হয়েছে। আর এটা ওদের ছিল একটা বিজনেস ম্যারেজ। এখানে দুজন দুজনকে পছন্দ করতো না, তারপরেও বিয়ের জন্য ওরা রাজি হয়েছিল। কাংজু খুবই রুড টাইপের একজন মানুষ ছিল। আর তারপর আমরা দেখি ও তো বানিকে একটা নেকলেস গিফট করে, যেটা দেখে বানি তো অনেক বেশি খুশি হয়। আর তারপর ওরা তো একটা বিজনেস মিটিংয়ে যায়, সেখানে বানিও থাকে। বানির গলার এই নেকলেসটা ওইখানকার মহিলাটা খেয়াল করে। আসলে এটা একটা প্ল্যান ছিল, সে তো ওই নেকলেসটা অনেক বেশি পছন্দ করে। এটা আসলে কাংজুর একটা প্ল্যান ছিল। এরপর আমরা রমি নামের একটা মেয়েকে দেখি, যে কাংজুকে পছন্দ করত। তারপরে সে তো বানিকে অনেক কথা শুনিয়ে দেয়, বলে ও তো তোমায় পছন্দ করে না। আর তখনই সেখানে কাংজু আসে আর বলে রুমির সাথে এভাবে কথা বলবে না। বানি তো ওর মাকে সেই কথাগুলো বলে। তখন ওর মা বলে কয়েকটা দিন অপেক্ষা করো, তারপরে বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। এরপরে আমরা কাঞ্জুর বাবা আর মাকে দেখি। বাবা মায়ের সাথে ওর সম্পর্কটা অনেক ভালো ছিল। ও তো ওর বাবাকে অনেক বেশি পছন্দ করত। আর ওর বাবাও ওকে অনেক পছন্দ করত। এরপর আমরা ডোরিমকে দেখি। ওর তো মিউজিক ব্যান্ড অনেক বেশি পছন্দ ছিল। আর তার জন্য ও অনেক টাকাও জমাতো। আর তারপর আমরা দেখি ও তো ওর দাদির জন্যও টাকা জমাতো। একটা আন্টির কাছে ও টাকা জমাচ্ছিল। এরপর আমরা একজন শামানকে দেখি, যে একজন জ্যোতিষবিদ ছিল। আর তার কাছে ওই আত্মাটা আসে আর ওকে এসে বলে তোমার কাছে একজন মহিলা আসবে, তোমার মেয়েকে যেখানে বিয়ে দিতে চাচ্ছ ওইখানে বিয়ে দিলে তোমার মেয়ে মারা যাবে। এরপর আমরা ডোরিমকে দেখি। ডোরিমকে যে টাকা দিত না ও তো তাদেরকে মারধর করত। আর তারপর তাদের থেকে টাকা আদায় করে নিত। আর এভাবেই ও তো অনেক টাকা জমিয়ে ফেলে, কেননা ওর দাদি অনেক অসুস্থ ছিল। পরদিন ও তো দেখতে পায় ওই আন্টিটা ওর টাকা নিয়ে চলে গিয়েছে। এতে করে ও তো অনেক বেশি কষ্ট পেয়ে যায়। আর বাড়িতে এসে দেখে দাদি অনেক অসুস্থ হয়ে গেছে। আর তাকে হাসপাতালে অ্যাডমিটও করা লাগে। কিন্তু ওর কাছে কোনো টাকাই ছিল না। কি করবে ও তো বুঝতেই পারছিল না। এরপর আমরা দেখি রমি তো বাণীকে অনেক কথা শুনিয়ে দেয়, বলে যে কাঞ্জু তোমায় পছন্দ করে না, সে তো আমায় ভালোবাসে, তারপরেও তোমাকে বিয়ে করছে। তারপর আমরা দেখি বাণী তো এখান থেকে পালিয়ে যায়। আর আজকে ওদের একটা ইভেন্ট ছিল, সেখানে কাঞ্জু আর তার পরিবারও আসে। ওর মা তো অনেক বেশি লজ্জায় পড়ে যায় আর কোনো রকম বিষয়টা ম্যানেজ করে নেয় যে তার মেয়ে অসুস্থ। মায়ের এরকম অবস্থা দেখে চুয়ের তো অনেক বেশি খারাপ লাগে। আর তারপর সে তো বলে আমি আমার বোনকে আনতে পারবো। এই বলে ও তো গাড়ি নিয়ে বের হয়ে যায়। ও আসলে যাচ্ছিল ডোরিমের কাছে। এদিকে ডোরিমেরও কাজের অনেক দরকার ছিল। আর তারপর ওর তো চোখ পড়ে ওই ব্রেসলেটটার দিকে। আর ওই মেয়েটার কথা মনে করে ও তো ব্রেসলেটটাকে পরে নেয়। আসলে ওই মেয়েটাকে বলেছিল এই ব্রেসলেটটা তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে। আর তাই ভেবে ও তো ব্রেসলেটটা পরে ফেলে। আর তখনই সেখানে চুই চলে আসে। চুই তো এসে ওকে কাজের অফার দেয়, বলে আমার বোন তো পালিয়ে গিয়েছে, তুমি আমার বোন সেজে কয়েকটা দিন ওখানে থাকতে হবে, তার বিনিময়ে তোমাকে একটা রেস্টুরেন্ট দেওয়া হবে। আর এতে করে ডোরিম তো রাজি হয়ে যায়।
ডরিমকে তো চই ওদের নিজের বাড়িতে নিয়ে আসে। আর তারপর ওর মা তো দেখে অনেক অবাক হয় যে মেয়েটা একেবারে হুবহু তার মেয়ের মতোই দেখতে। আর এরপর ওকে তো একটা রুম দেওয়া হয়। এইরকম রুম ও কখনোই দেখেনি। এরপর ওর তো মেকআপ করা হয়। আর ওকে মেকআপ করে পুরো চেঞ্জ করে ফেলা হয়, যেমনটা বানি দেখতে ছিল। কিন্তু ও তো কোনো সময় ওই ব্রেসলেটটাকে খুলতো না। চই তো খুব ভালো মতো ওকে বুঝিয়ে দেয় যে ওর বোন কিভাবে স্মাইল করতো আর কিভাবে কথা বলতো। আর ওকে খুব ভালো মতো প্রশিক্ষণও দেওয়া হয়। এরপর আমরা দেখি ওরা সবাই তো একসাথে খাবার খেতে যায়। সেখানে কাংচুও ছিল। কিন্তু যখনই ওখানে ডোরিম যায় ও তো ওই আন্টিকায় দেখতে পায়। আর তাকে তো পেটাতে শুরু করে দেয়। আর তখনই সেখানে কাংজু চলে আসে। কাঞ্জুকে দেখে ও আন্টিটাকে ছেড়ে দেয়। আর এরপর কাঞ্জুর সাথে খাবার খেতে যাচ্ছিল। ও খেয়াল করে কাঞ্জু খুবই একটা রুড ছেলে। আর হাঁটতে গিয়ে ওর তো পা পিছলে পড়ে যায়। আর কাঞ্জু ওকে ধরে ফেলে। আর এই মুহূর্তে ওদের মধ্যে একটা কিস হয়ে যায়, কেননা ডরিম ওর টাইটা ধরে রেখেছিল। তখন আমরা দেখি কাঞ্জু তো অনেক রেগে যায়। আর ডরিমও রেগে যায়, বলে এটা আমার ফার্স্ট কিস ছিল, তুমি এভাবে না করলেও পারতে। কাঞ্জু তো অবাক হয়। আর তারপর আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খেতে বসে। এইখানে ও তো অনেক বেশি প্রাণবন্তর ছিল। আর এগুলো তো সবাই নোটিস করে, যেটা কাঞ্জুর বাবার অনেক বেশি ভালো লাগে। আর সবাই ওকে দেখে স্মাইল করতে থাকে। সবার মধ্যেই নতুন করে একটা প্রাণ চলে আসে। এখানে আমরা দেখি ওর ছোট ভাইয়ের সাথে ওর খুব ভালো মিল হয়ে যায়। আর তারপর বাবাও তো ওকে অনেক পছন্দ করে। খাবার খাওয়া শেষ হয়ে গেলে কাঞ্জু তো ওকে ধরে ফেলে। আর বলে যে তুমি আমাকে কিস কেন করলে। ডরিম তো উল্টো পাল্টা নেয়, বলে তুমি তো আমাকে জোর করে কিস করেছো। আর বাসায় এসে ও তো এগুলোই ভাবতে থাকে যে এটা তো ওর ফার্স্ট কিস ছিল, তাও কিভাবে হয়ে গেল। পরদিন সকালবেলা ডরিম তো রান্না করে। আর চই আর ওর মা দেখে অবাক হয় যে মেয়েটা কত গুণী। আর তারপর আমরা দেখি চই তো ওকে বলতে থাকে এগুলো তোমার না করলেও চলবে। এরপর আমরা দেখি পরদিন ডরিমের বাবা তো ওকে ডেকে পাঠায়। আর তারপর ডরিম তো ওই বাড়িতে যায়। কাঞ্জুর মা তো ডরিমকে বলতে থাকে এটা একটা বিজনেস ম্যারেজ, তাছাড়া কিছুই নয়। আর তারপর ও তো কাঞ্জুর রুমে গিয়ে সবকিছু দেখতে থাকে। আর সেখানেও একটা হেলমেট দেখতে পায়। আর এগুলো পরে তো ও ওইখানে তরবারি নিয়ে মারামারি করতে থাকে একা একাই। তখনই সেখানে কাঞ্জু চলে আসে। কাঞ্জু বলে তোমার কি হয়েছে, তুমি এরকম কেন আচরণ করছো। ওর এরকম পাগলামি দেখে কাঞ্জু অনেক বেশি অবাক হচ্ছিল। আর তারপর ওকে তো দেয়ালের সাথে হোল্ড করে নেয়, বলে তোমার কি হয়েছে, আর কি জানতে তুমি আমার রুমে এসেছো। আর এটা বলে ওকে তো কিস করতে যাচ্ছিল। তখনই ডোরিম ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর বলে আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী, কাছে আসলে আমি তোমার এরপর নাক ফাটিয়ে দিব। আর পারমিশন ছাড়া আমার কাছে আসবে না। ওইখানে তো সবাই চলে আসে। দাদি তো ওকে দেখে বলে এখান থেকে পালিয়ে যাও, না হলে মারা যাবে। এরপর আমরা দেখি ডরিম তো রীতিমতোই বাড়িতে গিয়ে কাজ করতে শুরু করে দেয়। রুমি তো একটু অবাক হয়, বলে তুমি এই কাজগুলো কিভাবে করছো। আর এরপর কাঞ্জুর মাও তো এসে রাগ করে, বলে এগুলো করার দরকার নেই। আর সে তো রুমির সাথে খুব ভালো আচরণ করে। এরপর দেখা যায় কাঞ্জু ওখানে চলে আসে। আর বলে তোমার কি হয়েছে, তোমাকে দেখে অনেক চেঞ্জ লাগছে। এরপর ও রান্নাঘরে গিয়ে সবাইকে হেল্প করে। আর ও তো একটা বড় মাছও কেটে দেয়, যেটা ওখানকার সার্ভিসরা কাটতে পারছিল না। আর এই সব কিছুই কাঞ্জু খেয়াল করছিল। তারপর আমরা দেখি ওখানে কাঞ্জুর মা চলে আসে। আর ওকে তো রাগ করতে থাকে, বলে তুমি সার্ভেন্টের সাথে এভাবে কেন যাচ্ছ, পরবর্তীতে তুমি ওদের হুকুম করতে পারবে না। এরপর আমরা দেখি ও তো দাদির কাছে যায়। আর দাদি মেন্টালি একটু অসুস্থ ছিল, সে সব কিছুই ভুলে যেত। আর তারপর ও তো কোলে তুলে নেয়, কিন্তু কোলে উঠে সে তো কাপড় নষ্ট করে ফেলে। আর এটা দেখে সবাই তো অবাক হয়, কিন্তু ডরিম তো কিছুই মনে করে না। সে তো দাদিকে অনেক বেশি আদর করে। আর দাদির কাছেই শুয়ে পড়ে। এদিকে ডরিমের দাদির অনেক মন খারাপ হয়। কাঞ্জু তো দাদির ঘরে যায় আর ডরিমকে ডেকে তুলে। আর তারপর ওদের ওখানে একটা অনুষ্ঠান ছিল আর ওরা ওইখানেই যায়। সেখানে কিছুক্ষণ পরে কারেন্ট চলে যায়। অন্ধকার হয়ে যাওয়ার জন্য ডরিম ভয় পেয়ে যায়। আর আলো জ্বালাতেই সেখানে কাঞ্জু এসে হাজির হয়। ভয় পেয়ে ও তো কাঞ্জুর গায়ের উপরেই পড়ে যায়। এতে করে কাঞ্জু তো অনেক বেশি অবাক হয়। এরপর আমরা রমিকে দেখি, সে তো কাঞ্জুর সাথে কথা বলতে বাইরে আসে।
আর বলে, আমি তো তোমায় ভালোবাসি আর তুমিও। তখন ও বলে যে আমি তোমায় কখনো বলিনি আমি তোমায় ভালোবাসি, আর আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে কখনোই যেতে পারবো না। কিন্তু রুমি তো ওকে হাক করে, আর এগুলো সবই ডোরিম দেখতে পায়, আর এটা কাংজুও বুঝতে পারে। ডোরিম তো ওখান থেকে পালিয়ে যায়, আর তারপর বলতে থাকে যে ওরা বাণীর পিঠ পিছে এগুলো কি করছে, মেয়েটা খুবই বাজে। আর সবকিছুই ওই আত্মাটা দেখতে পাচ্ছিল। এরপর আমরা দেখি কাঞ্জু তো অনেক টেনশনে পড়ে যায়, আর ওকে খুঁজতে থাকে, আর ওকে গিয়ে দেখে একটা বিড়ালকে ও বাঁচাচ্ছে, আর এখানে মা বিড়ালটা মারা গিয়েছে। তখন আমরা দেখি ডোরিম তো ওকে বলতে থাকে এখানে একটু মাটি খুঁড়ো, এই বিড়ালটাকে কবর দিতে হবে। আর ও তো মাটি খুঁড়তে রাজি হয়ে যায়। তারপর ভাবতে থাকে এগুলো আমি কি করছি, এগুলো তো আমার ক্যারেক্টারের সাথে যায় না। এরপর আমরা দেখি কাঞ্জুর মা তো একটা বই আর একটা জুতো দেখতে থাকে। আর এরপর আমরা আবার কাঞ্জুকে দেখি। কাঞ্জু তো গাড়িতে করে ওকে পৌঁছে দিতে যায়, আর ওকে বলে যে তোমার কি হয়েছে, তুমি আমাকে দিয়ে এ ধরনের কাজ আর কখনোই করাতে পারবে না। এরপর আমরা দেখি কাঞ্জু এর বাবার তো প্রথমে একটা বিয়ে হয়েছিল, আর এটা তো বাবার লাভ ম্যারেজ ছিল, আর এটাই ওদের পরিবারের অভিশাপ ছিল, প্রত্যেক জেনারেশনের বড় ছেলের বউ মারা যাবে। এরপর আমরা দেখি কোম্পানিতে একটা মেয়ে আসে, আর কাঞ্জুর উপর টমেটো ছুঁড়ে মারতে যায়। এটা দেখে ডোরিম তো তার সামনে গিয়ে দাঁড়ায়, আর তখনই এই টমেটোটা ওর গায়ে গিয়ে পড়ে, আর ওর ড্রেস পুরাটা নষ্ট হয়ে যায়। তখন মেয়েটাকে টানতে টানতে বের করে নেওয়া হয়। একটা ছোট্ট ভুলের জন্য মেয়েটাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, তার জন্যই মেয়েটা এমন করে। এতে করে ডোরিম অনেক রেগে যায়। এরপর আমরা দেখি যে ওখানে একটা মেয়ে আসে ওকে চেঞ্জ করানোর জন্য, আর তাকে তো ডোরিম বলে ডাকতে থাকে, আর ও তো মুখটাকে লুকিয়ে নেয়। এই মেয়েটা ছিল ওরই গ্রামের, আর ওরা তো এখানে খুবই সুইট কাপল হিসাবে নিজেদের পরিচয় দেয়। আর তারপর ওখানে তো ওকে পিয়ানো বাজাতে বলা হয়। ও তো পিয়ানো বাজাতে পারতো না, কিন্তু কি করবে, তারপরে ওকে চেষ্টা করতে যেতে হয়। তখন ওর গ্রামের ওই ফ্রেন্ডটা এসে পিয়ানোর উপর পানি ঢেলে দেয়। মেয়েটা বুঝতে পারে যে এটাই ডোরিম। তখন রমি তো অনেক রাগ করে। এরপর আমরা দেখি ডোরিম তো ওর ফ্রেন্ডের সাথে দেখা করে, আর সব সত্য কথা বলে দেয় যে ওর সাথে কি হয়েছে। বাইরে এসে ও তো ওই মেয়েটার কাছে যায়। মেয়েটার আসলে অনেক সমস্যায় ছিল। এরপর আমরা দেখি মেয়েটাকে তো সত্যি কাঞ্জু হেল্প করে, আর ওকে আবারও চাকরিতে নেয়। এতে করে ডোরিম অনেক খুশি হয়ে যায়। বাড়িতে আসলে ও তো দেখে চই হাতে অনেক বেশি ব্যথা পেয়েছে, তার জন্য চুয়ের টাইটা ও ঠিক করে লাগিয়ে দেয়, আর ওকে তো হেল্প করে। তারপর আমরা দেখি যে ডোরিম বাইরে গেলে একটা কেক কম্পিটিশন দেখতে পাই, আর তারপর সেখানে ও তো অংশগ্রহণ করে। এখানে যে জিতে যাবে সে অনেক টাকা পাবে, আর ডোরিমি তো জিতে যায়। কিন্তু ওইখানে তো কাঞ্জুর মা আর কাঞ্জু চলে আসে। কাঞ্জুর মায়ের একটু সন্দেহ হয়, তার জন্য পুরো মুখে ডোরিম কেক মেখে রেখেছিল। এরপর ও যখন টাকাটা নিয়ে বের হয় ও তো অবাক হয়। সেখানে তো কাঞ্জু আগে থেকেই দাঁড়িয়েছিল। কাঞ্জু তো ওকে রাগ করতে থাকে, আর বলে তোমার কি হয়েছে, তুমি এরকম গেটাপে কেন আছো। এরপর গাড়িতে বসে ও তো এই কথাগুলোই বলতে থাকে যে ওর কি হয়েছে, ও তো আগে বিড়াল পছন্দ করতো না, কিন্তু এখন বিড়ালও পছন্দ করে। এদিকে রমির তো অনেক সন্দেহ লাগে, আর তার জন্য ওই মেয়েটার কাছে যায়, কিন্তু মেয়েটা ওকে কিছুই বলে না। ডোরিন তো দেখতে পায় ওর ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে, কেক কম্পিটিশনের ভিডিও সবাই দেখে নিয়েছে। এতে করে আমরা দেখি যে ওকে তো অনেক বকা শুনতে হয় বাণীর মায়ের কাছে, আর বলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু চৈ তো ওকে সাপোর্ট করে, আর ওকে বাইরে নিয়ে যায়, আর ওর সাথে অনেক খাবার খায়। এগুলো সবই তো দূর থেকে কাঞ্চু দেখতে পায়। কাঞ্চু ভেবেছিল হয়তো ওর মন খারাপ হবে, আর কাছে গিয়ে বলে তুমি তো এখন ট্রেন্ডিং এ চলছো। আর তারপর ডোরিমকে সাথে করে নিজের ভাইয়ের কনসার্টে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে ডোরিম নিচে পড়ে যায়, আর তখন কাঞ্জু এসে ওকে বাইরের দিকে নিয়ে যায়, আর বলে তোমার কি হয়েছে, তুমি কি সবসময় আমার কাছে আসতে চাও নাকি, আর তাই এইরকম উল্টোপাল্টা বিহেভ করো। আর এই বলে ওকে কিস করতে গেলে ডোরিম আবারও ওকে সরিয়ে দেয়। এরপর ওরা দুজন আবার কনসার্টে আসে। সেখানে আমরা দেখি ওর ছোট ভাই তো সবার সামনে ওদের পরিচয় করিয়ে দেয়, আর তাই পাবলিক রিকোয়েস্টে ওদেরকে তো কিসও করতে হয়। এরপর আমরা দেখি ওরা বাইরে চলে আসে। সেখানে এসে সবার সাথেই ও পরিচিত হয়। এদিকে কাংজু তো ডোরিমের সরলতার প্রেমে পড়ে যাচ্ছিল। এদিকে
এদিকে ডোরিম তো ওর বাবার সাথে অনেক ভালো বন্ধুত্ব তৈরি করে নেয়। বাবা ওর সাথে একটা গেম খেলে, যে গেমটা সে কারোর সাথেই খেলতো না। আর এটা তো ডোরিমও খুব ভালো করে খেলে। সবাই তো অনেক অবাক হয় যে বাবা এতদিন পর এত খুশি। আর ওরা সবাই একসাথে সেলফিও তুলে। এগুলো ডোরিম তো ওর ফ্রেন্ডকে এসে বলে। এরপর আমরা দেখি বানি তো আসলে পালিয়ে যায়নি, ও তো লুকিয়ে আছে। এটা ওর আর ওর মায়ের একটা প্ল্যান। তখন আমরা পাস্টের একটা ঘটনা দেখতে পাই। বানির কাছে ওই আত্মাটা এসেছিল আর ওকে বলেছিল, তুমি যদি কাঞ্জুকে বিয়ে করো তাহলে আমি তোমায় মেরে ফেলবো। আর তার জন্যই ওরা পালিয়ে যায়। আর ওর মা তো এই জন্যই ওই সামানের কাছে যায়। আর ওই সামানও ওকে তাই বলে। আর তার জন্যই ও লুকিয়ে আছে। এদিকে আমরা দেখি জয়ের তো একটু সন্দেহ হয় যে বানি কোথাও লুকিয়ে রয়েছে। তার জন্য ও তো মায়ের সবকিছু চেক করতে থাকে। আর ওর সন্দেহ তো ঠিকই ছিল। এরপর আমরা দেখি রমি তো ডোরিমকে নিয়ে ওর বন্ধুদের সাথে দেখা করতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে ওরা তো কাঞ্জুকে আসতে বলে। ও তো ফোন করলে কাঞ্জু কোনো রিপ্লাই করে না। তখন ও বলে যে দেখো কাঞ্জু তোমায় ভালোবাসে না। কিন্তু কাঞ্জু তো একটু পরেই ওখানে চলে আসে। আর তারপর সবাইকেই ট্রিট দেয়। এরপর আমরা দেখি যে ডোরিমের কিছু একটা জিনিস নিচে পড়ে যায়। আর ও এটা তুলতে গেলে দেখে যে ওকে তো রমি সিরিয়াস করার চেষ্টা করছে। এটা দেখে ওর তো ভীষণই রাগ হয়। আর তারপরে ও তো ওখান থেকে ওই জুতোটাই নিয়ে নেয়। আর বলে এগুলো বন্ধ করো, আমার আর কাঞ্জুয়ের খুব দ্রুতই বিয়ে হতে যাচ্ছে। এরপর আমরা দেখি ও তো কাঞ্জুকে বলে যে রমিকে সে কেন কোনো কিছু বলে না। ও তো বলে তুমি তোমার নিয়ে চিন্তা করো, আমার নিয়ে তোমায় ভাবতে হবে না। আর এসব থেকে দূরে থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। এরপর আমরা জয়কে দেখি। জয় তো এখানেই থেমে থাকে না। ও তো সব জায়গায় বোনকে খুঁজতে থাকে। আর তারপর ডোরিমকে নিয়ে ও যখন মার্কেটে যায় ও তো ওর বোনকে দেখতে পায়। আর তারপর ওকে ফলো করতে থাকে। কিন্তু ওখানে একটা গাড়ি চলে আসায় ডোরিম তো অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল। ডোরিমকে ও বাঁচাতে গিয়ে বোনকে তো আর খুঁজে পায় না। এরপর আমরা দেখি ডোরিম তো কাঞ্চুকে ফলো করতে থাকে। ওর তো একটু সন্দেহ হয় যে হয়তোবা রমিকে নিয়ে ও গেস্ট হাউসে যাচ্ছে। তাই ফলো করতে করতে ও গেস্ট হাউস পর্যন্ত চলে যায়। আর ওখানে অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। আর এইদিকে কাঞ্চুরও কিছু একটা আন্দাজ হয়। তাই ও বাইরে চলে আসে। আর বলে তুমি আমায় ফলো করতে করতে এখানে চলে এসেছো, তোমার সমস্যাটা কি? তুমি কি আমার কাছে আসতে চাও নাকি? তারপরে ওকে তো বেডে শুয়ে দেয়। আর ওর ক্লোজ হওয়ার চেষ্টা করে। তখনই আমরা দেখি ডোরিম তো রেগে গিয়ে ওর হাতে একটা কামড় বসিয়ে দেয়। আর তারপর ডোরিম তো অনেক বেশি রেগে যায়। আর বলে তুমি সবসময় এমন করো। আর এরপর ও তো ওখান থেকে চলেই যাচ্ছিল। কিন্তু রাস্তাতে ওই আত্মাটা তো ওর রাস্তা সবকিছুই উলটপালট করে দেয়। আর ও ঘুরে ফিরে আবারও ওই বাংলোর দিকেই চলে আসে। অনেক রাত হয়ে যাওয়ায় ওকে তো এইখানেই থাকতে হয়। এদিকে জয় তো ওর মায়ের কল লিস্ট চেক করে। আর ও তো কনফার্ম হয়ে যায় ওর বোন হারিয়ে যায়নি, ওর বোন লুকিয়ে আছে। এরপর আমরা দেখি ডোরিন তো ওদের জন্য রান্না করে। আর ওরা তো এটা খুব মজা করে খায়। আর তারপর ডোরিন তো ওকে বলতে থাকে, আমি তো রান্না করেছি, এবার এগুলো তোমাকে ক্লিন করতে হবে। আর কাঞ্জু ইচ্ছে করে ওর জামার উপরে কতগুলো ময়লা ফেলে দেয়। আর তারপর ওতে স্মাইল করতে থাকে। এরপর আমরা দেখি ডোরিম তো নিজের জামা কাপড় পরিষ্কার করতে গিয়ে বাথরুমে পড়ে যায়। আর ওর অনেক বেশি ব্যথা লেগে যায়। তখনই সেখানে কাঞ্জু চলে আসে। আর ওকে তো হেল্প করে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে ওকে তো কোলে তুলে নেয়। আর এরপর ওরা তো একটা ক্যাবিনেট ভাড়া করে। আর সেখানে ওরা সারা রাত থাকে। এরপর আমরা দেখি ডোরিমের তো আগে ঘুম ভেঙে যায়। ও তো কাঞ্জুর দিকে তাকিয়ে ভাবতে থাকে, ছেলেটা একেবারেও খারাপ নয়, তার মধ্যে একটা সফট হার্টের ব্যাপার আছে। এরপরে তো কাঞ্জুর ঘুম ভাঙে। কাঞ্জু গিয়ে চেক করে ও ঠিক আছে কিনা। আর তারপর ওরা যখনই ওখান থেকে বেরিয়ে আসছিল ওখানে ছুঁই চলে আসে। আর এরপর ওখান থেকে ওকে তো নিয়ে যায়। কিন্তু কাঞ্জু তো এখনই যেন ডোরিমকে মিস করতে শুরু করেছে। ওরা একসাথে ছিল, খুব ভালো সময় কেটেছিল। এরপর আমরা দেখি ডোরিমকে তো ওর ফ্রেন্ড ফোন করে আর দেখা করতে বলে। এরপর ওরা দুজন একসাথে ড্রিঙ্ক করতে যাবে। তার জন্য ও তো ওর গেট আপটাই চেঞ্জ করে নেয়। এরপর ওরা যখন বাসায় ফিরে আসে ওখানে দুটো লোক
লোক আসে যারা কিনা ওর ফ্রেন্ডের থেকে টাকা পেত আর ওদের সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে। তখন ডোরিম তো ওদেরকে পিটাই করে। আর এরপর আমরা দেখি এখানে তো রোমিও চলে আসে। রোমিও আসলে ওর ফ্রেন্ডের কাছে আসছিল। এখানে আসার পরে সে তো ওকে চিনতেই পারে না। তাড়াতাড়ি ডোরিম ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর যখনই বাড়িতে ঢুকতে যাবে ও তো দেখতে পায় বাড়ির সামনে কাঞ্জু দাঁড়িয়ে আছে। কাঞ্জুকে দেখে ও তাড়াতাড়ি ওখান থেকে সরে যায়। আর এদিকে কাঞ্জু তো ওকে বারবার ফোন করতে থাকে। একটা পর্যায়ে গিয়ে ও তো ফোনটাও রিসিভ করে। আসলে কাঞ্জু ওর জন্য কেক নিয়ে এসেছিল। আর তারপর ও তো ফোনটাও রিসিভ করে আর বলে ও তো বাড়িতে নেই আর ও একটু বাইরে আছে। এগুলো বলার পরে ও তো উপর দিয়ে বাড়ির ভিতর ঢোকার চেষ্টা করছিল, কিন্তু কাঞ্জু তো ওকে দেখে ফেলে। আর তারপর ও তো ভয়ে উপর থেকে পড়ে যায়। আর এতে করে কাঞ্জুরি গায়ে গিয়ে পড়ে যায়। তখন আমরা দেখি কাঞ্জুর হাতে তো একটু কেটে যায়। আর এরপর ও তো বলে তোমার কি হয়েছে, তুমি সোজাও তো বাড়ির মধ্যে যেতে পারতে। এরপর ওর হাতে তো ব্যান্ডেজ করে দেয়। কাঞ্জু তো ডোরিমকে ওই কেকটা দেয়। কেকটা পেয়ে বেচারা অনেক বেশি খুশি হয়ে যায়। আর ওটা তো ওখানে বসেই খেতে থাকে। আর এটা দেখে কাঞ্জুর ভালো লাগে। তারপর ডোরিম তো ওকে সুইট সুইট পটেটো খেতে দেয়, যেটা ওর অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা দেখি এভাবে ওরা এখানে কতক্ষণ বসে থাকে। আর তারপরে নিজেকে কন্ট্রোল না করতে পেরে ডোরিমকে তো সে কিস করে দেয়। আর এটা চুই দূর থেকেই দেখতে পাচ্ছিল। তারপর ও তো ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ও তো বলে তুমি আমার ফিয়ান্সি, তাই আমি তোমায় যখন তখন কিস করতে পারি। আর তারপর নিচের কোটটা খুলে ওর গায়ে দিয়ে দেয় আর বলে বাসায় যাও। বাসায় এসে কাঞ্জু তো সবাইকে নিয়েই সুইট পটেটো খেতে থাকে। ওর তো এখন এটা খুবই ফেভারিট হয়ে গিয়েছে। ও তো বাবাকেও এটা ট্রাই করতে বলে। এরপর আমরা দেখি বাবাও এটা ট্রাই করে আর তারও ভীষণ ভালো লাগে। পরদিন ওদের কোম্পানিতে একটা চুরি হয়ে যায়। আর এটা নতুন একটা আংটির ডিজাইন ছিল। আর ও তো ওর সেক্রেটারিকেই দায়ী করে যে ওই চুরি করেছে। কিন্তু তখন ডোরিম এসে ওকে বাধা দেয় আর সবকিছু চেক করতে বলে। ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে যায়। আর ডোরিমও তখন ওর পিছু পিছু যায় আর ওর সাথে কথা বলতে থাকে। তখন ছেলেটা বলে আমি এগুলো সত্যিই কিছু করিনি, আমি তো এটা স্যারের টেবিলেই রেখেছিলাম। আসলে এটা তো ওর ফ্রেন্ড চুরি করে, কারণ ওর ফ্রেন্ডের অনেক টাকার দরকার ছিল। তখন সেখানে ডোরিম চলে যায় আর লোকগুলোকে ওখান থেকে চলে যেতে বলে। আর সিসি ক্যামেরায় সবকিছুই তো ধরা পড়ে যায়, কেননা তখন হাই চেকিং চলছিল। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। ছেলেটা তো ওইখানে বক্সটা ঠিকই রেখেছিল, কিন্তু এই মেয়েটা ওখান থেকে এটা চুরি করে নেয়। ডোরিম তো ওর ফ্রেন্ডের থেকে আংটিটা নিয়ে টেবিলে রেখে দেয়। এরপর আমরা দেখি রমি তো এই সব কিছুই রেকর্ড করে নেয় আর তারপর কাঞ্জুকে এগুলো দেখিয়ে দেয়। এরপর আমরা দেখি ও বাড়িতে চলে আসে। তখন কাঞ্জু ওর বাড়িতে আসে। ডোরিমকে নিয়ে ওর সাইডে যায় আর গিয়ে বলে এগুলো কি চলছে, তুমি আমাকে বলতে পারতে কেন চুরি করতে গেলে। ও তো কিছু বলার আগে কাঞ্জু ওকে অনেক বেশি কথা শুনিয়ে দেয়। আর তার জন্য ডোরিম ওকে কিছুই বলতে পারে না। ডোরিম যে আংটিটা চুরি করেছে এটা সবাই জেনে যায় আর ওর ফ্রেন্ডও এটা জানতে পারে। তখন ওর খারাপ লাগে যে ওর জন্যই এমন অবস্থা হচ্ছে। আর এদিকে কাঞ্জু তো ড্রিঙ্কস করতে থাকে। ওর মন অনেক খারাপ ছিল। তখন আমরা দেখি মেয়েটা তো ওই সেক্রেটারি ছেলেটির কাছে যায় আর সরি বলে। আর তারপর কাঞ্জু ওর কাছে যায়, কাঞ্জুকেও সরি বলে। এরপর আমরা দেখি কাঞ্জু তো ডোরিমের কাছে আসে আর ওকে সরি বলতে চায়, কিন্তু ডোরিম অনেক বেশি রেগেছিল। ওকে না বুঝে অনেক কথা শুনিয়ে দিয়েছে। এরপর আমরা রমিকে দেখি। রমি তো কাঞ্জুর মায়ের কাছে যায় আর বলে আন্টি তুমি তো আমায় পছন্দ করো, তাহলে কেন তোমার ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছ না। তখন ওর মা তো মনে মনে বলে তার ছেলের বউ মারা গেলেই তোমাকে তো আমি আমার বৌমা হিসেবে গ্রহণ করব। এরপর আমরা ডোরিমকে দেখি। ডোরিম তো অনেক বেশি রেগেই ছিল, কিন্তু ওর রাগ ভাঙাতে কাঞ্জু তো ওর বলা সব কথাই শুনে। আর তারপর ওরা তো একটা মার্কেটে যায় আর সেখান থেকে অনেক খাবার নিয়ে নেয়। আর এরপর ওরা তো একটা এতিমখানাতে যায়, সেখানে গিয়ে এই খাবারগুলো ওদের দিয়ে দেয় আর ওরা অনেক বেশি মজা করে। এদিকে আমরা দেখি যে ডোরিমের ফ্রেন্ড তো চাকরিটা ছেড়ে দেয়। সে নিজেই খুব গিল্টি ফিল করছিল। এদিকে বাণী তো যেখানে ছিল সেখানে জয় ওকে ফলো করতে করতে পৌঁছে যায় আর দেখে ফেলে ওর বোন কোথায় আছে। তারপর আমরা দেখি রমি তো
একটা প্রোগ্রাম রাখে, সেখানে পিয়ানো বাজাতে হবে ডোরিমকেই। আর এটা ফোন করে ও জয়কে বলে দেয়। আর এখানে সবাই তো উপস্থিত ছিল ওর পারফরমেন্স দেখার জন্য। তারপর ও যখন এখানে আসে ও তো খুব ভয় পাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর ও তো খুব সুন্দর পিয়ানো বাজায়। আসলে এটা তো বানি ছিল, কেননা ওর মা তো ফোন করে ওকে বলে দিয়েছিল এখানে আসার জন্য। আর তার জন্য ও এমনটাই করে। ওরা তো ওদের ড্রেসটা চেঞ্জ করে নেয়। আর এদিকে চৈত গিয়ে দেখতে পায় বেচারা ভয়ে এক কোণায় বসে আছে। আর তারপর ওখান থেকে ওকে বের করে আনে। বাড়িতে এখন ওর নিজের বাড়িতেই চলে আসে। আর তারপর ওর কাছ থেকে সবকিছুই জেনে নেয়, ওর আর কাঞ্জুয়ের মধ্যে কি কি হয়েছে, আর কি কি ওদের মধ্যে ইনফরমেশন আছে। এদিকে আমরা দেখি যে ওর তো কন্ট্যাক্ট শেষ হয়ে যায়, আর ডোরিমকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু ডোরিমের তো অনেক বেশি খারাপ লাগে। আর তারপর ও যখন ওখান থেকে চলে যাচ্ছিল, জয়েরও তো তখন অনেক বেশি মন খারাপ লাগছিল। এরপর আমরা দেখি মার্কেট থেকে ও তো কিছু জিনিস কিনে নেয় ওর দাদির জন্য। আর তারপর ও খেয়াল করে ওইখানেই তো কাঞ্জু রয়েছে। ও কাঞ্জুকে দেখে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওর বেড়ালটা ওখানেই পড়ে থাকে। এটা তো কাঞ্জু দেখে ফেলে, আর বুঝে ফেলে এখানেই ডোরিম আছে। আর তারপর ডোরিমের কাছে গিয়ে ও বসে পড়ে। ওভাবে ডোরিম এখানে শপিং করতে এসেছে। তারপর আমরা দেখি ডোরিম তো ওর জ্যাকেটটা ওকে দিয়ে দেয়, যেটা রাতের বেলা ওকে দিয়েছিল। আর ওর তো অনেক বেশি খারাপ লাগে। এরপর আমরা দেখি কাঞ্জু তো বাসায় আসে, আর দেখে ওই ব্যাগের মধ্যে কতগুলো সুইট পটেটো আছে, যেটা দেখে ও তো অনেক মজা করে খেতে থাকে। এদিকে বানি তো কাঞ্জুয়ের বাড়িতে আসে। আর তারপর সার্ভেন্টরা ওকে তো আবারও ফিশ কাটতে দেয়, কিন্তু ও তো এগুলো কিছুই কাটতে পারে না। এরপর বানি তো কাঞ্জুয়ের রুমে যায়। কাঞ্জু দূর থেকে ওকে দেখতে পাচ্ছিল, আর তারপরে ওর কাছে যায়। কাঞ্জু তো বুঝতে পারছিল ও যাকে ভালোবাসে এই মেয়েটা তো সে না। আর তারপর ওরা সবাই খাবার খেতে বসে। এখানে বাবা খেয়াল করে ওর মধ্যে কোনো প্রাণবন্ততা নেই। তারপর বাবা তো ওর সাথে একটা গেম খেলতে বসে, যে গেমটাও ও খুব একটা ভালো করে খেলতে পারে না। তারপর আমরা দেখি কাঞ্জু তো ওর কাছে যায়, আর ওকে জিজ্ঞেস করে যে তোমার কি কিছু হয়েছে নাকি। ও তো বলে যে না, আমার কিছুই হয়নি। এদিকে আমরা দেখি ডোরিম তো বাড়িতে ফিরে আসে। দাদি তো অনেক খুশি হয়, কিন্তু ডোরিমের তো রাতে একটুও ঘুম আসতো না। ওর তো শুধু কাঞ্জুয়ের কথাই মনে পড়তে থাকে। আর তারপর ও তো মনে মনে চিন্তা করে যে ওর লাইফে আসলে ভালোবাসার কোনো দামই নেই। আর তারপর ও তো ব্রেসলেটটা খুলে ফেলে আর এটাও ছুঁড়ে মারে। কিন্তু কিছুক্ষণ পরে ওই ব্রেসলেটটা নিয়ে ওই মেয়েটা উপরে উঠে আসে, আর বলে এটা তো আমি তোমায় দিয়েছিলাম, তাহলে কেন তুমি এটাকে ফেলে দিচ্ছ? এটা তোমার ভাগ্য পরিবর্তন করবে। আর তারপর ওকে আবারও ব্রেসলেটটা দিয়ে দেয়। আর ও পড়া মাত্রই ওখানে কেউ একজন গাড়ি নিয়ে চলে আসে। ও তো ভাবে যে হয়তো এটা কাঞ্জু হবে। আর তারপর এটা তো জয় ছিল। জয় এখানে আসাতে ওর দাদি তো ভাবতে থাকে যে হয়তো এটা তার নাতির বয়ফ্রেন্ড। কাঞ্জু তো দাদির জন্য অনেক কিছু নিয়ে আসে, যেগুলো পেয়ে উনি অনেক বেশি খুশি হয়। এরপর আমরা দেখি রমি তো কাঞ্জুয়ের পরিবারের সমস্ত সিক্রেট জেনে যায়, যে ওদের পরিবারে একটা অভিশাপ আছে। আর এই জন্যই ও বুঝতে পারে যে আন্টি ওর সাথে কাঞ্জুর এই জন্যই বিয়ে দিচ্ছে না। তারপর আমরা দেখি চৈত ডোরিমকে পছন্দ করে ফেলে, আর এটা ওর বোন আর মা তো খুব ভালো করেই বুঝতে পারে। আর এই টাইটাও তো ডোরিমে ওকে গিফট করেছে। তারপর আমরা বানিকে দেখতে পাই। বানি তো কাঞ্জুকে ফোন করে আর বলে আমার একটু প্রবলেম হচ্ছে গাড়িতে। আর তখনই ও ভাবে হয়তো বা ওর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আর ও তো দৌড়তে দৌড়তে নিচের দিকে যায়, আর নিচে গিয়ে দেখে ও ঠিকই আছে। আর তখন বানি বুঝতে পারছিল যে ডোরিমকে কাঞ্জু কতটা ভালোবেসে ফেলেছে, এই জন্যই ও এরকম করছে। এরপর আমরা কাঞ্জুর মা আর বাবাকে দেখি। তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। কাঞ্জুয়ের মা এই অভিশাপটাকে বিশ্বাস করত, কিন্তু ওর বাবা তো বিশ্বাস করতো না। তার জন্য ওদের প্রায়ই অনেক ঝামেলা হতো। আর এইসব নিয়ে যখন কথা বলছিল এগুলো তো কাঞ্জু শুনে ফেলে। আর এগুলো জানার পরে ওর তো অনেক খারাপ লাগে। মায়ের কাছে জিজ্ঞেস করলে মা বলে যে সত্যি এরকমটা আমাদের পরিবারের সাথে হয়ে আসছে। এটা জানার পরে কাঞ্জু অনেক বেশি ভেঙে পড়ে। আর তারপরে ও বুঝতে পারে ওর ভালোবাসাকে ও বিয়ে করলে সে তো মারা যাবে। এটা ভেবে ও তো অনেক
কান্না করছিল। আর ও তো একটা ডিসিশন নিয়ে নেয়। আর তারপরে আমরা দেখি ও তো ওই রুমটার মধ্যে যায় আর বলতে থাকে, আমি জানি তুমি আমাদের রক্ষা করবে। তুমি কখনোই আমার ভালোবাসাকে আমার থেকে ছিনিয়ে নিবে না। তখনই সেখানে ওই আত্মাটা চলে আসে। আর তারপর আমরা পাস্টের একটা ঘটনা দেখতে পাই। ছোটবেলায় কাঞ্চুকে কেউ একজন কিডন্যাপ করেছিল। আর তারপর এই আত্মাটাই ওকে গিয়ে তো বাঁচিয়েছিল। ছোটবেলা থেকেই কাঞ্চু তো এই আত্মাটাকে দেখতে পেত। আর ওকে সবসময়ই এই আত্মাটা হেল্প করত। যখন ও অসুস্থ হতো তখনও এই আত্মাটা ওর কাছে আসতো। এছাড়া সবসময়ই এই আত্মাটা ওর কাছেই থাকতো। এরপর ও তো জিজ্ঞেস করে, তুমি কেন এমনটা করবে? তখন ওই আত্মাটা বলে, এটাই নিয়ম আর এমনটাই হয়ে আসছে। তোমার বেলাও অন্যরকম কিছুই হবে না। এরপর সে তো ওখান থেকে চলে যায়। এইদিকে আমরা দেখি কাজের বিনিময়ে ও তো রেস্টুরেন্টটা পেয়ে যায়। আর জয় তো অনেক বেশি খুশি হয়। আর ওকে তো আবার সিওলেই নিয়ে আসা হয়। এদিকে বাণী তো বিয়ের জন্য ওর ড্রেস চুজ করছিল। তখন কাঞ্চু তো ওর কাছে গিয়ে বলে, আমি এই বিয়েটা করতে পারবো না। এটা শোনার পরে বাণী তো অনেক বেশি অবাক হয় যে কেন ও এরকমটা করছে। আর তারপর ও তো সিদ্ধান্ত জানিয়ে দিয়ে চলে আসে। বাণী তো এগুলো এসে মাকে বলে। মা বলে, টেনশন করো না, এর পরের কি প্ল্যান হবে এটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি। আমি জানতাম এমনটা হবে। এদিকে জয় তো ডোরিমকে প্রপোজ করতে যাচ্ছিল। আর তারপর ওর কাছে ফোন চলে আসে। মা তো আবারও ডোরিমকে নিয়ে আসতে বলে। আর তারপর জয় তো এসে রাগারাগি করতে থাকে, তোমরা কেন বারবার এমনটা করছো? আর তারপর ওর মা তো ওকে বলতে থাকে যে তোমাকে এটা করতেই হবে। কিন্তু জয় তো অনেক রেগে যায় আর ওর বোনকেও অনেক কথা শুনিয়ে দেয়। এদিকে এই কাঞ্চু ওর বাবা মাকে বলে দেয় ও এই বিয়েটা করতে পারবে না। মা তো অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি এমনটা কেন করছো? কিন্তু ও তো কোনো কথাই বলে না। আর তারপর আমরা দেখি ডোরিমকে আবারও এই কাজটাই করতে হয়। ওকে তো বিয়ের জন্য আবার রাজি করাতে হবেই। আর তারপর ও তো কাঞ্জুয়ের কাছে যায়। আর তারপর বলে, তুমি এগুলো কি বলছো? কিন্তু কাঞ্জু তো ওকে শুধু বসিয়ে রাখে, ওর সাথে কোনো কথাই বলছিল না। সে তো শুধু শুধুই হলরুমে বসেছিল মিটিং এর কথা বলে। আর তারপর ওই হলরুম পর্যন্ত তো ডোরিম চলে আসে আর ওর সাথে কথা বলতে চায়। কিন্তু কাঞ্জু ওকে সাফ মানা করে দেয় যে ও বিয়েটা করতে পারবে না। ও ওর ভালোবাসাকে হারাতে চায় না। সে যদি ওকে বিয়ে করে তাহলে তার মৃত্যু হয়ে যাবে। আর এই জন্যই সে বিয়ে করবে না। সে ডোরিমকে অনেক বেশি ভালোবাসে। ডোরিম তো অনেক কান্না করতে থাকে আর বাবা এটা জানতে পেরে অনেক বেশি রেগে যায়। বলে, এটা একটা অন্ধবিশ্বাস আর তোমার জন্যই এমন হয়েছে। তোমাকে বলেছিলাম এগুলো যাতে ওদেরকে না বলতে। আর ডোরিম তো অনেক বেশি কান্না করছিল এটা ভেবে যে ওকে কতটা ভালোবাসে কাঞ্জু। এটা ভেবেই ও জোরে জোরে কান্না করছিল আর ড্রিঙ্কস করছিল। এরপর আমরা জয়কে দেখি, জয় তো ওর মায়ের কাছে এই কথাগুলো বলে। আর তারপর আমরা দেখি বাবা তো কাঞ্জুকে বোঝাতে চায় কিন্তু সে তো কারোর কথাই শুনতে রাজি নয়। সে তার সিদ্ধান্তেই অটুট থাকবে। আর তারপর ও তো ওখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি যে ডোরিম তো ওর ফ্রেন্ডের কাছে ছিল, কেননা বানি ওই বাড়িতে থাকতো। আর এদিকে ওর মাও তো ওকে সরি বলে দেয়। এরপর আমরা বাবাকে দেখি, সে তো ডোরিমের নিয়ে একটা জায়গায় যায়। আর তারপর সে তো তার ফার্স্ট লাভের কথা ওর সাথে শেয়ার করে, যেটা এর আগে সে কাউকেই বলেনি। আর তারপর সে তো এটাও বলে এটা একটা অন্ধবিশ্বাস। তারপর আমরা দেখি কাঞ্জুর সেক্রেটারি তো ওর জন্য সুইট পটেটো নিয়ে আসে। ওর মন তো সবসময়ই খারাপ থাকতো। এদিকে ডোরিমো তো হার মানবে না। ও তো বারবার ওকে ফোন করতেই থাকে, কিন্তু ফোনটা তো কখনোই সে রিসিভ করে না। আর শুধু সে মনে মনে কষ্টই পায়। আর ওর কথা ভেবে কাঞ্জু তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল। আর ওর সাথে কাটানো সব ভালো মুহূর্তের কথা ওর মনে পড়তে থাকে। কিভাবে ও ওর সরলতার প্রেমে পড়েছিল আর ওকে কতটা ভালোবেসেছিল। আর এদিকে ডোরিমেরও এক অবস্থা। ডোরিমও ওকে অনেক মিস করতে থাকে। এরপর আমরা দেখি যে কাঞ্জু ওর পুরো পরিবার নিয়ে ওর নানির সাথে দেখা করতে চায়। সেখানে গিয়েই ওরা তো ডোরিমকে দেখে। আর এখানে ওরা অনেক বেশি অবাক হয় ডোরিমকে দেখে। কিন্তু বাবা তো অনেক খুশি হয় ডোরিমকে দেখে।
তারপর আমরা দেখি ওরা তো সবাই ভেতরে যায়। আসলে নানি আগে থেকেই ওকে রেখে রেখেছিল। আর মা দেখতে পায় যে এখানে ডোরিম আগে থেকে অনেক কিছু রেডি করে রেখেছে। নানি তো ডোরিমকে অনেক বেশি পছন্দ করেছে। আর এই কথাগুলোই ওকে বোঝানোর চেষ্টা করে মেয়েটাকে বিয়ে করে নাও। আর তারপর আমরা দেখি ডোরিম তো কাঞ্জুকে দিয়ে কাজও করায়। আর এরপর আমরা দেখি কাঞ্জু তো ওকে রাগ করতে থাকে, বলে তুমি এখানে কেন এসেছো? আমি তো নিষেধ করেছিলাম আমাদের থেকে দূরে থাকতে। নানি তো ওর রান্না করা খাবারগুলো টেস্ট করে। আর তার তো খুব ভালো লাগে। বানি তো এগুলো জানতে পারে। আর এখানে আমরা রমিকে দেখি, রমি তো সব কথা এসে ওকে বলে দেয় যে ওদের পরিবারে কি সিক্রেট আছে। কিন্তু এগুলো বানি আগে থেকেই জানতো। এরপর আমরা কাঞ্জুকে দেখি, কাঞ্জু তো গাড়ি থেকে ডোরিমকে নামিয়ে দেয়। আর বলে প্লিজ আমার লাইফ থেকে চলে যাও, এটা তোমার জন্য বেটার হবে। আর ওকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। এদিকে বানির মারা তো অন্য একটা প্ল্যান করছিল, তারা তো ডোরিমকে ইউজ করছিল। এদিকে জয় তো ওকে প্রপোজ করে দেয়। আর ওকে প্রপোজ করার পরে তখন ডোরিম কিছুই বলতে পারে না, ডোরিম তো ওকে শুধু বন্ধুই ভাবতো। আর তারপর ডোরিম ওখান থেকে চলে যায়। এরপর আমরা কাংকে দেখি, কাঞ্জু তো ওই বিড়ালের কবরটার কাছে যায়। আর তখনও ও তো শুধু ডোরিমের কথাই ভাবে। এদিকে আমরা দেখি মা তো ওর রেস্টুরেন্টের কাগজপাতি সব ভালো মতো ঠিক করে দেয়। আর ওর নামে এটা করে দেয়। আর তারপর ও তো ওর ফ্রেন্ডকেও এখানে চাকরিতে নেয়। আর ওরা যখন এটার প্রচার করছিল তখন ওই সামানের কাছে একটা পেপার উড়ে আসে। আর এই রেস্টুরেন্টে ওই আত্মাওকে যেতে বলে। এরপর আমরা দেখি যে চৈত এই রেস্টুরেন্টে আবার আসে। দাদি ভাবে হয়তো এটা ওর বয়ফ্রেন্ড। আর তারপর চৈতো ওর কাছে যায় আর বলে আমরা তো বন্ধু হয়ে থাকতেই পারি। চৈ এখানে আসাতে ডোরিম তো অনেক বেশি খুশি হয়। আর ওরা সবাই একসাথে অনেক মজা করে আর খাবার খায়। তারপর আমরা দেখি যে ডোরিম তো ওকে থ্যাঙ্কস বলে এখানে আসার জন্য আর ওদের বন্ধুত্বটা ঠিক করার জন্য। আর তখনই সেখানে তো ওর সেক্রেটারি চলে আসে। আর ওকে দেখে তাড়াতাড়ি সে তো মাস্ক পরে নেয়। আসলে এই ছেলেটা ওর বান্ধবীকে পছন্দ করত। ও মাস্ক পরে ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। আর কাঞ্জু তো ওর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো, যদি করে ডোরিমকে একটু ও দেখতে পায়। এগুলো তো সবই খেয়াল করে ওর মা। বানির মা তো বুঝতে পারে যে কাঞ্জু কতটা প্রেমে মগ্ন হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি যে কাঞ্জুর ছোট ভাইও তো ওকে বোঝাতে আসে, কিন্তু ও তো কারোর কথাই শুনে না। পরদিন বানির মা তো রেস্টুরেন্টে আসে, দেখতে আসে রেস্টুরেন্টটা কেমন চলছে। কিন্তু কিছুক্ষণ পরে ডোরিম তো অজ্ঞান হয়ে যায়। আর এটাই তো সে কাজে লাগায়, হাসপাতালে ওকে নিয়ে আসে। আর তারপর সে তো প্ল্যান করে কাঞ্জুকে ফোন করে আর বলে তার বাণী খুবই অসুস্থ আর হাসপাতালে অ্যাডমিট। এটা জানার পরে কাঞ্জুর তো অনেক বেশি খারাপ লাগে আর ওর অনেক টেনশন হচ্ছিল। এরপর আমরা ওই সামানকে দেখি, সামান তো এই রেস্টুরেন্টে আসে। তখন তো ওখানে দাদি ছিল। তারপর সামান্ত তার দাদিকে বলতে থাকে যে এখান থেকে তোমরা চলে যাও, তোমার নাতির জীবনে মৃত্যু সামনের দিকে এগিয়ে আসছে। এটা শোনার পরে দাদি তো রেগে যায়। এরপর আমরা দেখি যখনই ডোরিমের চোখ খুলে ও তো বুঝতে পারে ওর সামনে কাঞ্জু বসে আছে। আর কাঞ্জুকে দেখে ও তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বলে তুমি কেন আমার থেকে এরকম দূরে দূরে রয়েছো। কিন্তু কাঞ্জু এবারও তার সিদ্ধান্তে অটুট ছিল। কাঞ্জু তো ওর কোনো কথার পাত্তাই দেয় না, বলে আমাদের দূরে থাকাটাই বেটার। আর ও তো কান্না করে ফেলে। এরপর আমরা দেখি যে ওকে তো অনেক বোঝানোর চেষ্টা করে ডোরিম, কিন্তু ওর কোনো কথাই যেন ও শুনতে চায় না। আর তারপর ওখান থেকে ও তো চলে আসে। বাইরে এসে ও তো কান্না করতে থাকে। এরপর কাঞ্জু যখন চলে যাচ্ছিল তখন ওকে ফলো করতে করতে ডোরিমও বেরিয়ে আসে আর ওর পিছু পিছু যেতে থাকে। বলে আমি তো যখন তখন মারা যেতে পারি, তোমার ছাড়া আমি এমনিতেও মারাই যাব। কিন্তু এই কথাতেও ওর তো সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না, ওখান থেকে ও চলে যায়। আর এগুলো জয় তো দেখতে থাকে। দাদি জানতে পেরে তাড়াতাড়ি হাসপাতালে ছুটে আসে। এরপর আমরা দেখি কাঞ্জু বাড়িতে এসে সবকিছু ভাঙচুর করতে থাকে আর বলতে থাকে আমি কোনো কিছুই আর মানতে পারছি না। ওকে সবাই আটকানোর চেষ্টা করে আর বাবা এসে ওকে তো একটা থাপ্পড় মেরে দেয় আর বলে তুমি কেন কাপুরুষের মতো আচরণ করছো। আর তারপর বাবা ওখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি ডোরিন তো সবকিছু ছেড়ে দেয়। ও সবকিছু ডকুমেন্টস নিয়ে যায় বানির মায়ের কাছে আর তারপর তাকে দিয়ে দেয় আর বলে আমি এখান থেকে চলে যেতে চাই। এরপর আমরা দেখি ও একটা গাড়ির সামনে সুইসাইড করতে যাচ্ছিল। আর তখনই সেখানে তো কাঞ্জু চলে আসে আর বলে এগুলো কি করছো।
ও বলে, আমি তোমার ছাড়া এমনিতেই মারা যাবো। আর তার জন্য আমি এখনই মরে যেতে চাই। আর মানুষের মৃত্যু যখন তখন আসতে পারে। এরপর ওকে তো জড়িয়ে ধরে। এরপর আমরা দেখি তো এই সেক্রেটারি তো ওর বান্ধবীকে প্রপোজ করে দেয়। আর এটা শুনে মেয়েটা তো অনেক বেশি অবাক হয়। সে তো বিশ্বাসই করতে পারছিল না। এরপর আমরা ডোরিমকে দেখতে পাই। ডোরিম তো জয়কে সব কথা বলে দেয় যে সে কাঞ্জুকে কতটা ভালোবাসে আর কাঞ্জুকে ছাড়া ও তো বাঁচতেও পারবে না। এরপর আমরা দেখি যে ডোরিম তো ওদের বাড়িতে আসে। আর সেখানে ও তো এসে ওই আত্মার ছবিটা দেখতে পায়। আর মাকে জিজ্ঞেস করলে মা তো ঠিক করে বলতে পারে না যে এটা কার ছবি। এরপর আমরা দেখি কাঞ্জু তো বাণীর মায়ের কাছে আসে। আর তাকে তো রিকোয়েস্ট করতে থাকে তার মেয়ের জন্য। তার মেয়েকে ও বিয়ে করতে চায়, কিন্তু মা তো রাজি হয় না। তার জন্য কাঞ্জু তো তার সামনে অনেক মিনতি করে আর বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, ওকে আমি অনেক বেশি ভালোবাসি। কিন্তু মা তো ওকে ফিরিয়ে দেয়, বলে আমার পক্ষে সম্ভব নয়। এগুলো সবই বাণী দেখতে পাচ্ছিল। ও বুঝতে পারছিল যে ডোরিমকে ও কতটা ভালোবেসে ফেলেছে। আর এই কথাগুলো সে তো ডোরিমকে বলে দেয়। ডোরিম যখন এটা জানতে পারে, পরদিন ও তো কাঞ্জুর কাছে চলে যায় আর ওকে তো হাক করে। আর এবার কাঞ্জু ওকে আর ফিরিয়ে দেয় না। কাঞ্জুও ওকে জড়িয়ে ধরে। আর ওরা তো একটা ডিসিশন নেয় যে ওরা বিয়ে করে নিবে। এরপর আমরা দেখি ওরা যখন শপিং মলে ছিল তখন ও তো ওই আন্টিটাকে আবার দেখতে পায় আর তাকে ফলো করতে থাকে। আর এগুলো সবই তো রমি দেখতে পাচ্ছিল। রমিও ওই মার্কেটের মধ্যেই ছিল। আর তারপর রমি তো বলে, তুমি কাকে খুঁজছো? ও তো বলে, আমি কাউকেই খুঁজছি না। তারপরে ওখান থেকে ও চলে গেলে আমরা দেখতে পাই রমি ওই মহিলাকে লুকিয়ে রেখেছিল তার থেকে সব জানার জন্য। এরপর আমরা দেখি ওই সামান আবারও ওই রেস্টুরেন্টে আসে। আর তারপর সেখানে তো উনি ডোরিমকে দেখতে পায় ওই ব্রেসলেটটার সাথে। আর উনি তো বুঝে ফেলে আর বলে, এটা কেন তুমি পরে আছো? এরপর আমরা দেখি ওরা দুইজন একসাথে তো একটা জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর তারপর ও তো শপিং মলে ওয়েট করতে থাকে। হুট করেই সেখানে কারেন্ট চলে যায়। আর তারপরে একটু পরে ওখানে আলো জ্বলে ওঠে, কতগুলো চাঁদের আলো। আর ওখানে আমরা দেখতে পাই কাঞ্জু তো ওকে প্রপোজ করে দেয়। আর ওই লকেটটা ওকে আবারও পরিয়ে দেয়। আর এরপর ওরা দুজন দুজনকে কিস করতে থাকে। এরপর কাঞ্জু তো ডোরিমকে ওর বাড়ির সামনে নামিয়ে দেয়। আর তখনই সেখান থেকে বাণী বেরিয়ে আসে আর বলে, তোমাকে কি এখনো কাঞ্জু বাণী ভাবে নাকি? আর এই কথাগুলো বলতে বলতে ওখান থেকে রুমি যাচ্ছিল। রুমি তো ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। আর তারপর ওই আত্মাটা তো আবারও ডোরিমের কাছে আসে আর এসে বলে, তুমি কাঞ্জুকে বিয়ে করতে চাচ্ছ, তাই তোমার কাছে মৃত্যু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর এরপর ওকে তো অনেক বেশি ভয় দেখাতে থাকে, কিন্তু ও তো একটুও ভয় পায় না। আর এই সব কিছুই রমি দেখতে পাচ্ছিল যে ও কারোর সাথে কথা বলছে। এরপর আমরা দেখি ওই রেস্টুরেন্টের কাছ থেকে রমি তো ওর একটা ছবিও নিয়ে নেয়। এদিকে আমরা দেখি ওরা আজ বিয়ে করবে, তার জন্য ওর বাবার কাছে ও তো বলে যায়। আর এদিকে আমরা দেখি ডোরিম তো দাদিকেও বিদায় দিয়ে দেয়, কিন্তু ওর অনেক বেশি খারাপ লাগছিল। তাই দাদি সব উইশ ও পূরণ করতে থাকে আর নিজের খেয়াল রাখতে বলে। আর ওর ফ্রেন্ডকেও বলে দাদির যেন সে খেয়াল রাখে। তারপর দিন আর এদিকে কাঞ্জু তো দুটো রিং কিনে নেয় আর বাবাকে বিদায় দিয়ে ওখান থেকে ও বেরিয়ে যায়। বাবা অনেক বেশি খুশি থাকে, কিন্তু ওর মা তো কিছুই জানতো না। এরপর আমরা দেখি ও তো ওর দাদিকে বিদায় দিয়ে দেয়। আর ওখান থেকে যখন চলে যাচ্ছিল সামান্ত দেখতে থাকে। সামান্ত দাদিকে বলতে থাকে, তোমাদের জন্য সামনে অনেক খারাপ নিউজ আসতে চলেছে। এদিকে ডোরিম তো জয়কেও বিদায় দিয়ে দেয়। আর তারপর ওরা দুজন তো একটা জায়গায় গিয়ে বিয়ে করে নেয়। আর এখানে কেউই ছিল না। ওরা দুজন দুজনের সাথে আংটি এক্সচেঞ্জ করে। আর ওরা দুজনকে দুজন বিয়ে করে নেয়। ওরা খুবই খুশি ছিল। এখানে যেন ওদের কোনো কিছুতেই বাধা ছিল না। ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসতো, এটাই ওদের জন্য অনেক ছিল। ডোরিম তো অনেক বেশি খুশি ছিল, ওরা এখন হাজব্যান্ড ওয়াইফ হয়ে গিয়েছে। আর তাই ওদেরকে কেউ আলাদা করতে পারবে না। ডোরিমের কতগুলো উইশ ছিল, এগুলো ও তো কাঞ্জুকে দেখায়। আর কাঞ্জুকে বলে এগুলো ওর পূরণ করে দিতে। আর তারপর ওরা দুজন একসাথে তো স্ট্রিট ফুড খায় আর ওরা খুব মজা করে। এরপর আমরা দেখি কাঞ্জু আর ডোরিম দুজন তো সারা রাত জেগে থাকার ডিসিশন নেয়, কিন্তু কেন জানি ওদের খুব বেশি ঘুম পাচ্ছিল। তারপর আমরা দেখি ওইখানে তো বাণীর মাও থাকে। সে তো ওদেরকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। আর তারাও গাড়িতেই ঘুমিয়ে পড়ে।
ডোরিম আর কাংজু দুজন তো দুজনের অনেক কাছাকাছি চলে আসে। আর এটা ওদের ফার্স্ট নাইট ছিল। আর ওরা দুজন একসাথেই নাইট স্পেন্ড করে। তারপর আমরা দেখি চারিদিকে ধোঁয়ায় ভরে যায়। আর সেখানে তো ওই আত্মাটা চলে আসে। আর কিছুক্ষণ পরে একটা দুঃস্বপ্ন দেখে ডোরিমের দাদি। সে দেখে যে ডোরিমকে কেউ একজন খুন করার চেষ্টা করছে। আর তারপর সে তো একটা জুতা বের করে, সেম যে জুতাটা আমরা কাংজুয়ের মায়ের কাছে দেখেছিলাম। এদিকে কাংজুও তো একটা দুঃস্বপ্ন দেখে যে ডোরিম কোনো একটা পাহাড়ের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর হুট করে ওর ঘুম ভেঙে যায়। তারপর পাশে তো ও ওই ব্রেসলেটটা দেখতে পায়। ও দৌড়ে তো পাহাড়ের উঁচুর দিকে যাচ্ছিল। আর তারপরে আমরা দেখি ডোরিম তো ওখানে দাঁড়িয়ে থাকে। আর তারপর পাশের আমরা আরও একটি ঘটনা দেখি। রাতে তো ওই আত্মাটি ওর কাছে এসেছিল। আর ওকে তো বলে যে ও কাউকেই খুন করেনি, শুধু শুধু সবাই ওরই দোষ দিয়েছে, বরং ওকেই কেউ একজন খুন করেছে। আর তার জন্যই ও এরকম হয়ে গিয়েছে। তারপর আমরা দেখি ওইখানে তো কাংচু পৌঁছে যায়। আর ওকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর ওকে জড়িয়ে ধরে, বলে তুমি এখানে কেন এসেছো। আর তারপর ও তো বলে এগুলো সত্যিই সব মিথ্যে ছিল, কেউই আমাকে মেরে ফেলবে না, আর আমি তোমার সাথেই থাকবো। এইদিকে বাণীর মায়ের তো ঘুম ভেঙে যায়। আর তারপরে তারা তো অনেক বেশি রেগে থাকে। আর জয়ও সেখানে ওকে সন্ধান করতে করতে চলে আসে, কেননা ও জানতো ওর মা কিছু একটা উল্টোপাল্টা করবেই। তখনই পেছন থেকে ড্রাইভার তো ওর মাথায় আঘাত করে। এরপর আমরা দেখি ডোরিম আর কাংজু যখন নেমে আসছিল তখন তো ওখানে বাণীর মা থাকে। আর কাংজু তো ভাবে এটা ওরই মা, তখন ও তো গিয়ে সরি বলে। আর বলে আমি পারমিশন ছাড়াই আপনার মেয়েকে বিয়ে করে ফেলেছি। তখন সে তো অভিনয় করে আর রাগ দেখাতে থাকে। এরপর আমরা দেখি কাংজু তো ওর সাথে ফাইনাল কথা বলে, বলে আমরা যেভাবেই হোক সব কিছু ঠিক করে নিব। আর ওর কপালে একটা চুমু দেয়। তখন আমরা দেখি যে ও তো কিছু বলতে চায়, বলে আমি তোমায় কিছু বলতে চাই। কিন্তু তখনই তো কাঞ্চুর কাছে ফোন চলে আসে যে ওর নানি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। তার জন্য কাঞ্চু তো ওকে ওর মায়ের কাছে দিয়ে দেয়। আর বলে আমাদের আবার দেখা হবে। ডোরিমকে গাড়িতে করে ওর মা তো ওখান থেকে নিয়ে যায়। আর বলে যে তুমি যদি এখন ওর লাইফ থেকে চলে না যাও তোমার দাদিকে আমরা শেষ করে ফেলবো। ও তো কিছুতেই রাজি হচ্ছিল না। বানি তো ডোরিম সেজে চলে আসে। আর কাঞ্চুও কিছু বুঝতে পারে না। আর তারপর ওরা তো ওর মায়ের কাছে যায় আর গিয়ে তাকে সরি বলে। আর এরপরে নানির সাথে দেখা করতে চায়। তখন নানি তো ওকে কিছু কথা বলতে চায়, এই জন্য কাঞ্চু ওখান থেকে চলে যায়। নানি ওর হাতটা চেপে ধরে। এদিকে আমরা দেখি কাঞ্চু তো ওর মায়ের কাছে আসে আর তাকে তো সরি বলে। ওর মা তো অনেক বেশি রেগেছিল। সেখানে বাণীর মাও চলে আসে। তখন বাণীর মা তো বলে যা হওয়ার হয়ে গিয়েছে, ওদেরকে ক্ষমা করে দিন। আর এতে করে কাঞ্চুর মা তো রাজি হয়ে যায় আর ওনার কথাই সে মেনে নেয় আর তাদেরকে ক্ষমা করে দেয়। এদিকে আমরা দেখি বাণী তো কাঞ্চুকে ওর মায়ের কাছে নিয়ে আর কাঞ্চু তো ওর মাকে সরি বলে আর কতগুলো ফুল দেয়। তারা এমন ভাব করছিল যেন তারা কিছু জানেই না। এদিকে জয় তো ওই গাড়িটা ফলো করতে করতে চলে আসে যেখানে ওরা ডোরিমকে বেঁধে রেখেছিল। তারপর ডোরিমকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। ওরা যখন ওখান থেকে বেরিয়ে যাবে ওখানে কতগুলো গুন্ডা চলে আসে আর ওদের মধ্যে ভীষণ ফাইট হতে থাকে। একজন তো ডোরিমকে আঘাত করতে যায়। তখনই জয় তো ওর সামনে গিয়ে পড়ে আর তখনই ওর মাথায় অনেক জোরে আঘাত লাগে। এতে করে ও তো জ্ঞান হারিয়ে ফেলে। ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। গুন্ডাগুলো ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর তখন ডোরিম তো ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসে। আর এই খবরগুলো তো ওর মা আর বোনও জানতে পারে। ডোরিমের অনেক বেশি খারাপ লাগছিল। ও ভাবছিল ওর জন্যই এমনটা হয়েছে, জয় ওকে বাঁচাতে গিয়ে এরকম বিপদের সম্মুখীন হয়েছে। এদিকে মা এসে তো গুন্ডাগুলোকে রাগ করতে থাকে, বলে আমার ছেলের গায়ে কেন হাত দিতে হলো তোমাদের। ওখানে তো কিছুক্ষণ পর কাঞ্চুয়ের মা চলে আসে। আর তারপর তো কাঞ্চুকে ফোন দেয় আর বাণীর সাথে লাউডে কথা বলে, বলে তোমার মেয়ে তো আমার ছেলের সাথে, তাহলে এই মেয়েটাকে। আসলে সে সবকিছুই জেনে গিয়েছিল। রুমি তো তাকে সবকিছুই বলে দিয়েছিল। আর তারপর কাঞ্চুর মা তো বলতে থাকে
এত বড় ফ্রড তুমি কিভাবে করতে পারলে? আর তাছাড়া তোমার মেয়ের সাথে আমার ছেলের তো বিয়েই হয়নি। তখন সেও তো চুপ থাকে না, বলে আমার কাছে একটা অনেক ভালো জিনিস আছে। আর এরপর সে তো একটা রেকর্ড চালিয়ে দেয়। তখন আমরা বাস্টের ঘটনা দেখি। দাদি তো একটা কাহিনী বলে, আসলে কাঞ্জুয়ের বাবার তো একটা মেয়ের সাথে বিয়ে হয়েছিল, যাকে সে ভালোবাসতো। কিন্তু এই নানি তো চাইতো তার মেয়ের সাথে কাঞ্জুয়ের বাবার বিয়ে হোক। আর এই মেয়েটা একটা ডায়েরিও লিখতো। পরে এই ডায়েরির শেষে লেখা ছিল যে কোনো আত্মায় কাউকে মেরে ফেলে না, এটা আসলে এমনিতেই হয়ে গিয়েছে। তখন এই মহিলা ইচ্ছে করে ওকে তো মেরে দিয়েছিল, আর ওই ডায়েরির শেষ পাতাটা ছিঁড়ে রেখেছিল। আর যাতে করে সবাই এটাই জানে। এগুলো জানার পরে উনি তো অনেক বেশি কষ্ট পায়, মায়ের প্রতি অনেক বেশি ঘৃণা হয়। আর শেষ পাতাটা নিয়ে সে ডায়েরিটা ওখানেই রেখে দিয়েছিল, এতে করে সবাই এটাই জানতে পারে। এরপর আমরা দেখি নানি তো ওই শেষ পাতাটা ওকে দিয়ে দিয়েছিল। এরপর আমরা দেখি বাণীর মা তো বলতে থাকে, তুমি যা জানো এটা তোমার মধ্যেই রাখো। কেউ যদি এটা জানে তাহলে তোমার মায়ের কথা সবাইকে বলে দিব। আর শেষ পাতাটা ওনাকেই দিয়ে দেয়। এরপর আমরা দেখি বাণী তো কাঞ্চুর সাথে এমনভাবে ঘুরে ও কিছু বুঝতেই পারে না। এদিকে আমরা দেখতে পাই জয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। আর এই জন্য ডরিম অনেক বেশি কান্না করে আর নিজেকেই দায়ী করতে থাকে। এরপর দেখা যায় বাবা তো অনেক খুশি যে তার ছেলে বিয়ে করেছে। সে এটা ভেবে অনেক খুশি হয়। আর এই সবই মিথ্যে ছিল। এদিকে বাণীরা আবারও নতুন একটা প্ল্যান করতে থাকে। এরপর আমরা দেখি ডরিম তো দিনরাত জয়ের কাছেই থাকে আর ওর সেবা যত্ন করতে থাকে। ওর তো অনেক বেশি খারাপ লাগে। আর ওখানে ওর বন্ধুও আসে। আর এরপর দেখা যায় কাঞ্জুয়ের মা তো ওর সাথে কথা বলতে আসে। তারপর আমরা দেখি কাঞ্জুয়ের মা তো ওকে বলতে থাকে, আমরা তো তোমাকে অনেক বেশি পছন্দ করেছিলাম, কিন্তু তুমি তো আমাদেরকে ধোঁকা দিয়েছো। ও তো বলে আমি কাঞ্জুকে সত্যি অনেক বেশি ভালোবাসি আর আমি নিরুপায় ছিলাম। তখন ওর মা বলে, এটা কাউকেই তুমি বলো না যে তুমি আসল বাণী নও, তাহলে আমার ছেলে কখনোই তোমার মুখ দেখবে না। আর তারপর সে তো তার মায়ের কাছে এসে অনেক কান্না করে যে তুমি কেন এমনটা করলে, আমাকে কেন অপরাধী করলে। আর তারপর এগুলো তো সে সব কিছুই বলেছিল বাণীর মায়ের কথাই। বাণী তো ওর মাকে অনেক কথা শুনিয়ে দেয় যে ওর ভাইয়ের এই অবস্থা হওয়ার জন্য। বাণী কাঞ্চুর সাথে অনেক হ্যাপি ছিল। আর দূর থেকে এগুলো তো ডরিম দেখতে পায় আর ওর তো অনেক খারাপ লাগে। আর তারপর ও তো আংটিটা খুলে ফেলে আর ওটা ওখানেই রেখে দিয়ে চলে যায়। এরপর সেখানে কতক্ষণ পর রুমে আসে। রুমি তো এই আংটিটা ওখান থেকে নিয়ে নেয়। ও তো খুব ভালো করেই সব কিছু বুঝে গিয়েছিল। তারপর ও তো এগুলো নিয়ে ওদের কাছে যায় আর গিয়ে বলে, তোমার আংটি কোথায়? তখন বাণী তো হাতটা লুকিয়ে ফেলে আর রুমি তো ওকে বলতে থাকে, চোখের দেখা সবসময়ই সত্য হয় না, তাই একটু যাচাই করার দরকার আছে। তখন ও জিজ্ঞেস করলে ও তো বলে, আমি গোছলে গিয়েছিলাম আর ওখানেই খুলে রেখে চলে এসেছি। আর এদিকে ডোরিম তো ওর রেস্টুরেন্টে ফিরে আসে। ওর তো অনেক বেশি খারাপ লাগছিল আর ও তো অনেক বেশি কান্না করতে থাকে। এরপর আমরা দেখি সামানের কাছে ওই আত্মাটা আবার যায়। তারপর সে তো বলে, তুমি আমায় কেন মিথ্যা বলেছিলে? তখন ও তো বলে, আমার যা খুশি আমি বলতে পারি, তোমার ইচ্ছে হলে তুমি বিশ্বাস করো, না হলে দরকার নেই। আর তারপর ওর সাথে তো চিকেন খেতে থাকে। এরপর আমরা কাঞ্জুকে দেখি। কাঞ্জু তো বারবার অতীতের কথাগুলো বলতে থাকে, কিন্তু বাণীর তো কিছুই মনে পড়ে না। ও এমন এমন জায়গায় নিয়ে যায় যেগুলো বাণীর একেবারেই পছন্দ না। ওরা তো স্ট্রিট ফুডও খেতে যায়, কিন্তু বাণী তো এটা খেতেই পারে না। আর এখানেই কাঞ্জুর একটু সন্দেহ হয়। আর তারপর ওকে তো একটা জায়গায় নিয়ে যায় আর বলে, তোমার কি মনে আছে তুমি এখানে কি পরেছিলে? ও তো বলে, আমি তো টুপি পরেছিলাম হয়তো, কিন্তু ও তো টুপি পরেছিল না। ওই দিন রাতে ও তো লম্বা লম্বা চুল পরে এসেছিল, যেটা ও তো জানতো না। এখানেই তো ও ধরা পড়ে যায়। আর এরপর আমরা দেখি কাঞ্জু তো ওকে কিস করতে যায়। আর তারপর ও ফিরে আসে, বলে যে আমার ভালোবাসার মানুষ কখনোই এরকম নয়। আমি কিস করতে গেলেই ও তো ভীষণ রেগে যেত আর আমাকে মারতে আসতো। আর তোমার চলন বলনও আমার ভালোবাসার মানুষের মতো নয়। আর ও তো ধরা পড়ে যায়। এরপর আমরা দেখি ডোরিমের কাছে রুমে আসে আর বলে, তুমি এগুলো কি করছো? তোমার উচিত তোমার ভালোবাসার মানুষের কাছে যাওয়া, নাকি এরকম লুকিয়ে থাকা। কিন্তু ও তো নিরুপায় ছিল। রুমি সত্যিই চাইতো ওরা দুজন এক হয়ে যাক, কেননা
প্রথমত কাংজু ওর বন্ধু ছিল, আর তারপর ও তো কাংজু এর কাছে যায়, আর তারপর তো ওকে রিংটা দিয়ে দেয়। এদিকে ডোরিন তো ওর সেবা যত্ন করতো আর সারাদিন ওর কাছেই থাকতো। এরপর আমরা দেখি কাংজুয়ের তো মন অনেক খারাপ থাকে। ও সেক্রেটারি ওর জন্য খাবার নিয়ে যায়, আর ও এই খাবারগুলো দেখেই বুঝতে পারে এটা কার হাতের রান্না। তারপর ও তো ওই রেস্টুরেন্টে যায়, আর সেখানে গিয়ে তো ওকে খুঁজতে থাকে। এরপর হুট করেই তো ও ওর ভালোবাসার মানুষকে দেখতে পায়। ডোরিমকে দেখা মাত্রই ও তো ডোরিমের কাছে চলে যায়। ডোরিমও অবাকভাবে ওকে দেখতে থাকে। এরপর ঘটনা শিফট হয়ে যায়। এরপর আমরা দেখি বাণীর মা তো ওর কাছে আসে, আর তারপর ওকে খুন করার চেষ্টা করে। তখনই ওই আত্মাটা এখানে চলে আসে। কাঞ্জু তো বাইরে গাড়িতে ঘুমাচ্ছিল। ওই আত্মাটা ওর সামনে আসে আর বলে, আমাকে কি তুমি চিনতে পারছো নাকি? তোমার তো পুনর্জন্ম হয়েছে। আগের জন্মে তুমি তো আমায় খুন করেছিলে। আমার কি দোষ ছিল? আর যখন তাকে খুন করা হয়েছিল তার তো একটা ফুটফুটে বাচ্চা হয়েছিল। এই বাচ্চাটাকে একজন মহিলা বাঁচিয়েছিল আর ওখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর আমরা দেখি আসলে সে একজন সার্ভেন্ট ছিল। তার মালিকের সাথে তার তো ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। মালিক তো তাকে অনেক বেশি ভালোবেসে ফেলে, আর ওকে তো ওই ব্রেসলেটটাও সেই পরিয়ে দিয়েছিল। কিন্তু তার ওয়াইফ তো এটা মেনে নেয়নি, আর তাকে তো খুন করেছিল। তখন সে গর্ভবতী ছিল। তারপর আমরা দেখি ওইখানে কাংজু চলে আসে, আর এসে দেখে ডোরিম নিচেই পড়ে আছে। আর বাণীর মা তো অনেক বেশি ভয় পেয়ে যায় যে তার আগের জীবনেও কত পাপ রয়েছে। এদিকে বাণী তো একদম স্তব্ধ হয়ে যায়। ও তো নিজের ভুলগুলোও বুঝতে পারছিল। কাংজু ডোরিমকে নিয়ে ওর মায়ের কাছে আসে, কিন্তু ওর মা তো ওকে মেনে নেয় না, আর ওরাও তো এখানেই চুপ থাকে না। এরপর আমরা দেখি ওর মা তো ওর বাবা থেকে ডিভোর্স চায়, আর তারপর এখান থেকে সে তো চলে যায়। এরপর আমরা দেখি যে সবাই তো ডোরিমকেই দোষ দেয়, বলে তোমার জন্যই সব কিছু হয়েছে। বানের সাথে তো ওরই বিয়ে হতো। কিন্তু কাংজু তো এসে সবাইকে বলে দেয় সব সত্য কথা। কিন্তু ডোরিমের তো অনেক বেশি খারাপ লাগে সবার আচরণে। বাবা তো ডোরিমকে অনেক পছন্দ করে, আর সে তো ওকে মেনে নেয়। এরপর আমরা দেখি সারা রাত তো দুজন ফোনে কথা বলতে থাকে। আসলে পরদিন সকালবেলা ডোরিম এখান থেকে চলে যাবে আর ওকে মুক্ত করে দিবে। পরদিন যখন ও পৌঁছে যায়, গিয়ে তো দেখতে পায় এখানে তো ও আর ছিল না। ও দাদিকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে গিয়েছে, আর কোথায় গিয়েছে কাউকেই ও বলে যায়নি। বাণী তো ওর মায়ের কাছে যায় আর বলে, আমাদেরই সব ফল্ট ছিল, এগুলো তুমি মেনে নাও। কিন্তু ওর মা তো ততক্ষণে পাগল হয়ে গিয়েছে শুধুমাত্র এই আত্মার জন্য। সে সব জায়গায় এই আত্মাটাকেই দেখতে পেত আর শুধু ভয় পেত। আর সে তো প্রায়ই পাগল হয়ে গিয়েছিল, আর সবাইকে ডোরিম বলতো। এদিকে আমরা দেখি ডোরিম তো প্রেগনেন্ট ছিল, আর ওকে দেখভাল করার জন্য ওই আত্মাটা সব সময় ওর কাছে থাকতো, ওর খেয়াল রাখতো, ওকে সাহস দিত। এরপর আমরা 2 বছর পরের ঘটনা দেখি। সব মেয়েরাই কাংজুকে এখনো অনেক পছন্দ করে, কিন্তু কাংজু তো সবাইকে দেখিয়ে দেয় যে সে বিবাহিত। ও তো একটা বাচ্চাকে সামলাচ্ছিল। তখনই সেখানে আমরা অন্য একটা মহিলাকে দেখি। আসলে এই মহিলার বাচ্চা এমনিতে এখানে কাঁদছিল, আর ও তো তাকে হেল্প করে। এরপর আমরা দেখি বাবা তো কাংজুয়ের মায়ের কাছে যায় আর তাকে সরি বলে। বলে, আমার জীবনে যে নেই আমি তাকে নিয়ে আর পড়ে থাকতে পারবো না, কিন্তু তুমি আছো তাই তোমার মূল্যায়নটা আমার দেওয়া উচিত। আর তারপর তাকে তো জড়িয়ে ধরে আর তাদের প্যাচাপ হয়ে যায়। এরপর আমরা দেখি কাংজু তো ওই আংটিটাই দেখতে থাকে। সে তার ভালোবাসাকে এখনো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাওই ও তো এখনো খুঁজে পায়নি। আর ওদের পরিবারে সবাই এখন সুইট পটেটো অনেক পছন্দ করে, আর সবাই এটা একসাথে খায়। এদিকে আমরা দেখি কাংজুর তো বেবি হয়ে গিয়েছে, আর ওর বেবি একটু বড়ও হয়ে গিয়েছে। ও এখানে দাদির সাথে করে ছোট্টখাট্ট একটা কাজ করে, আর ও তো কাংজুকে অনেক বেশি মিস করে, কিন্তু কখনো এটা কাউকে বুঝতে দেয় না। কাংজু তো ওই এরিয়াতে আসে একটা কাজের থ্রুতে। সেখানে আসার পরে ওর ক্লায়েন্টকে খুঁজতে ওকে অনেক ঘুরতে হয়, আর ওর পাশ দিয়েই তো তখন ডোরিম চলে যাচ্ছিল। তারপর আমরা দেখি হঠাৎ করে ডোরিমের হাতের ব্যাগটা পড়ে যায় একটা বাইকের সাথে ধাক্কা লেগে, আর ওর জিনিসগুলো তুলতে গিয়েও তো অবাক হয়ে যায়। ও এটা কাকে সামনে দেখছে। ও
ওর ভালোবাসাকে ও কত খুঁজেছে। ফাইনালি ও তো ওর ভালোবাসাকে পেয়ে গিয়েছে। এরপর আমরা দেখি ওকে তো বাড়িতে নিয়ে আসা হয়। নিজের ছেলেকে দেখে যেন বিশ্বাসই করতে পারছিল না। ও তো অবাক দৃষ্টিতে শুধু ওদের দুজনকেই দেখে যাচ্ছিল। আর এরপর ও তো ওর দাদিকে অনেক থ্যাঙ্কস জানায় ওদের দুজনকে খেয়াল রাখার জন্য। আর সে তো সরিও বলে। এরপরে দাদি তো ওই জুতাটা নিয়ে ওদের বাড়িতে আসে। আর এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। দাদির সাথে তো কাঞ্জুয়ের দাদার বিয়ে হয়েছিল, কিন্তু সে অন্য একজনকে পছন্দ করত। আর এই দাদা সেটা জানতো না। এই রাতেই সে তো ঘুমের ওষুধ দেয়, আর তারপর ওখান থেকে তার ভালোবাসার মানুষের হাত ধরে পালিয়ে যাচ্ছিল। যার পথে ও ইচ্ছে করে একটা জুতো ওখানে খুলে রেখে আসে, যাতে করে সবাই মনে করে ওই আত্মাটা ওকে মেরে ফেলেছে। এরপর ওখান থেকে সে তো পালিয়ে যায়। আর তারপর দাদা মনে করে সে হয়তো তার ওয়াইফকে হারিয়েছে আর সে মারা গিয়েছে। আর এরপর সবার কাছে এটা ক্লিয়ার হয়ে যায় যে আত্মা কাউকেই মারেনি। এরপর ডোরিম আর কাঞ্জু তো এক হয়ে যায়। ডোরিম তো বাণীর সাথেও দেখা করতে যায়। তারপর বাণী তো ওর মায়ের কাছে নিয়ে যায়। ওর মা তো শুধু ডোরিমেরই নাম বলতো, আর ওই আত্মাটাকে দেখে শুধু ভয় পেত। তারপর ডোরিম তো তার কাছে গিয়ে বলে আমি ডোরিম। তখন ওর মা তো ওকে সরি বলে, আর বলে তুমি ভিক্ষে হলেও আমাকে ক্ষমা করে দাও। আর তারপর ওকে তো জড়িয়ে ধরে আর অনেক সরি ফিল করে। এরপর আমরা দেখি কাংজুয়ের বাবা তো আবার নতুন করে ইয়াং হয়ে গিয়েছে। সে তার ওয়াইফের সাথে এখন ডেটে যায়। যেগুলো সে ইয়াংকালে করতে পারেনি সেগুলো এখন করছে। আর ওরা সবাই অনেক খুশি ছিল। এদিকে আমরা দেখি যে কাংজুর সেক্রেটারি তো ওর ফ্রেন্ডকে সেই আংটিটি গিফট করে আর তাকে প্রপোজ করে দেয়। আর ওরাও অনেক বেশি খুশি ছিল। কাংজু নিজের বাচ্চাকে পেয়ে অনেক খুশি ছিল। আর ওদের পরিবারে সবাই খুব ভালো সময়ও কাটাচ্ছিল। এরপর আমরা দেখি সামানের কাছে তো ওই আত্মাটা যায়। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। সামান যখন ছোট ছিল তখন এই আত্মাটা ওর কাছে আসতো, আর এখনও ওই আত্মার কাছে আসে। এরপর আমরা দেখি কাংজুয়ের পছন্দের গেম তো এখন পরিবারের সবাই একসাথে খেলে। আর ওর শাশুড়িও তো ওর কাছে সব চাবি বুঝে দেয় আর সংসারকে দিয়ে দেয়। ডোরিমের ছেলেকে প্রায়ই আউট হাউজে পাওয়া যেত, কেননা ওই আত্মাটা ওর সাথে খুব ভালো সময় কাটাতো আর ওর তো খেয়াল রাখতো। আর কাংজু সবসময় ওর পিছন পিছন ঘুরঘুর করতো। ওরা সবাই অনেক বেশি খুশি ছিল আর খুব ভালো দিনও কাটাচ্ছিল। আর এই হ্যাপি মোমেন্টেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ড্রামাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।